5ই আগস্টের পরে যে সরকার হয়েছে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আপনি আমাদেরকে আর পাবেন না, আমরা তো সবাই মারা যাবো। এই ব্যুরোক্রেটসরা পুরো সিস্টেমটাকে কলাপস করে দিয়ে রাখছে যাতে আমাদের প্রফেসর ইউনূস সাহেব কোনো কাজ করতে না পারেন। ভয়ঙ্কর ইনসিডেন্ট দিয়ে আপনাকে আবার ভয় পাওয়ানো হচ্ছে। ওই সেই আগের গুম খুন যেমন ভয় পাইতেন, মোবাইলে একজন আরেকজনের সাথে কথা বলতে পারতেন না কারণ এনটিএমসির যে কেউ শুনতেছে, ওই সেম জিনিস আবার ফেরত নিয়ে আসা হচ্ছে যাতে আপনি আবার সেই আগের জায়গায় সেই ইন্ডিয়ার তাবেদার হয়ে নমস্কার দিয়ে আপনি তাদেরকে দরজা খুলে দিয়ে বলবেন যে হ্যাঁ ভাই তুমি যা ইচ্ছা নিয়ে যাও। এইটা এক ধরনের নতুন প্রোটোকল তৈরি হয়েছে। সেটা হচ্ছে যেই কথা বলবে 5ই আগস্টের পরে যেটা শুরু হয়েছে তাকে দামাই দিতে হবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ওই ইন্ডিয়ার মদতপুষ্ট সিস্টেমটা এখনো যায় না। এতগুলো ফিটনেস এবং আমার সিকিউরিটি পুরো ক্লিয়ারেন্স হয়, আমার বাপ দাদা 14 পুরুষের একটা ক্লিয়ারেন্স নেওয়া হয় যে কেউ কি কোনো ধরনের কোনো অঘটন করার মতো কোনো কিছু ছিল কিনা, দেশদ্রোহিতে কিছু না। এত কিছু করার পরে যে একটা মিলিটারি অফিসার হয়, আমি 17 বছর চাকরি করে আসলাম, আমি 17 বছর চাকরি করার 1-2 বছর পরে আমি মার্ডারার। আপনি কি আজ পর্যন্ত দুদকের কোনো মামলায় শুনেছেন যে বেগম পাড়ার কোনো সম্পত্তি ক্রয় করা হয়েছে? সেটা হচ্ছে এই ব্যুরোক্রেটসরা পুরো সিস্টেমটাকে কলাপস করে দিয়ে রাখছে যাতে আমাদের প্রফেসর ইউনূস সাহেব কোনো কাজ করতে না পারেন, এই নেতা যেন নেতা না হন। এই যে চুরি করার জন্য যে নেতা বসানো, এই যে সিস্টেমটা এখন চলতেছে 5ই আগস্টের পরে। 5ই আগস্টের পরে যদি কোনো লোকের কোয়ালিফিকেশন থাকতো যে এই দেশে কোনো উপদেষ্টা হবে বা কোনো ধরনের হবে, তার প্রথম ক্রাইটেরিয়া থাকা উচিত ছিল সে দেশপ্রেমিক কিনা। জিওগ্রাফিক্যাল প্রেশারটা তারা রেখে দিতে চায় এবং এইটা কে কাউন্টার করতে পারে সেটা মাত্র একটা মাত্র অর্গানাইজেশন প্রথমে দাঁড়াতে পারে, সেটা হচ্ছে সেনাবাহিনী। এবং সেনাবাহিনীর কাজই এইটা, তাকে তৈরি করা হয়েছে এটার জন্য। কিন্তু সেইখানে যদি কম্প্রোমাইজড হয়ে যায় তাহলে এটা আর হবে না। আমার নিজের জীবন রেখে আমি আপনাকে বলতেছি এই বিচারটা হতে হবে। আচ্ছা ঠিক আছে, ওই সরকারের সময় আপনি এত প্রবলেমে ছিলেন, এখন তো দেশ পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, একটা এত বড় আন্দোলন হয়েছে, আপনার কি পরিবর্তন হলো, পজিটিভ অর সেম? আমি সত্যি কথা বলতে 5ই আগস্টের আগ পর্যন্ত একটা আশা নিয়ে বেঁচেছিলাম। 5ই আগস্টের পরে নিরাশা নিয়ে বেঁচে আছি যেটুকু, এটাকে লাইফ লাইনের শেষের দিকে যেমন থাকে ওইরকম আর কি। সেটা হচ্ছে কেন, ধরেন সে আমার নামে যে কটা কেস হয়েছে এই আগে, প্রত্যেকটা কেসে আমার কথা হচ্ছে আপনি আমাকে বিচার করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে কেসে ঝুলাই রেখে যদি পুলিশের খাতায় আমাকে আসামি সাজায়, আমাকে বাসায় অপমান করেন, আমার বাচ্চার সামনে অপমান করেন, আমার মিসেসের সামনে আমাকে অপমান করেন, আমি ওই বাচ্চার সামনে দাঁড়াইতে পারি না। কারণ আমি একজন মিলিটারি অফিসার হওয়ার জন্য যে যোগ্যতা, যে প্রসেস, এটা অনেক বড় একটা প্রসেস এবং খুব পিউরিফাইড প্রসেস। আমাকে রিটেন পরীক্ষা দিতে হয়, ভাইবা দিতে হয়, আমাকে আইকিউতে পাস করতে হয়, আইসিসবি দিতে হয়, আমাকে মেডিকেল চেক আপ করে ফিট হিসেবে আমাকে আর্মিতে যেতে হয়। এতগুলো ফিটনেস এবং আমার সিকিউরিটি পুরো ক্লিয়ারেন্স হয়, আমার বাপ দাদা 14 পুরুষের একটা ক্লিয়ারেন্স নেওয়া হয় যে কেউ কি কোনো ধরনের কোনো অঘটন করার মতো কোনো কিছু ছিল কিনা, দেশদ্রোহিতে কিছু না। এত কিছু করার পরে যে একটা মিলিটারি অফিসার হয়, আমি 17 বছর চাকরি করে আসলাম, আমি 17 বছর চাকরি করার 1-2 বছর পরে আমি মার্ডারার। 13 সালে আমার নামে মার্ডার কেস হয়েছে। এই যে বাতেন, এসপি বাতেন ছিল হচ্ছে গাজীপুরে, সে ছিল হচ্ছে জেনারেল, এক জেনারেল সাহেব, যার জমি কেনার জন্য সে তার আর্মি অফিসার এবং এই পুলিশদেরকে ইউটিলাইজ করে গাজীপুরে জমি কিনতো। মাসুদ উদ্দিন চৌধুরী, হ্যাঁ আমি নামটা জানতে চাচ্ছি। তো জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, উনি দেখেন আমার ওনার সাথে 2টা ঘটনা আছে। একটা হচ্ছে 2008 সালে 9 সালে ওই সময় এক ডিজিএফের অফিসার, উনি আমাকে একটা জমি কিনতে সহযোগিতা, একজন কলিগ হিসেবে সহযোগিতা করবে বলে সহযোগিতা করতে যে উনি অনেক টাকা আমার আটকায় দিলে, মেরে দিলেন। আমি ওনাকে 67 লাখ টাকা ক্যাশ দিয়েছিলাম একবারে, বিভিন্ন ফাইলে। এত টাকা আপনি পেলেন কই? আমার এত টাকা বলতে হচ্ছে আমার মিশনের টাকা ছিল আর আমার আব্বার বাড়ি বিক্রি করা টাকা ছিল, প্লাস আমি একজন পার্টনার নিয়েছিলাম জমিগুলো কেনার জন্য, ওনারও টাকা ছিল। তো আনফরচুনেটলি ওই অফিসার ওই টাকাটা মেরে দেন এবং ওই টাকা জমিটা আমাদেরকে দেয়া নিয়ে একটা বড় রকমের ঝামেলায় ফেলে দেন। সেইটুকু ঠিক ছিল, কিন্তু এই জমিটা যখন আমি 13 সালে বিক্রি করতে চাইলাম, তখন এই এসপি বাতেন একটা নিরীহ মানুষকে পুলিশের পিস্তল দিয়ে করে মেরে ফেলে আমার নামে মার্ডার কেস দিল। এবং সেই মার্ডার কেস আজ পর্যন্ত ওনারা রায় দেন না, বা আজ পর্যন্ত ওনারা রিপোর্ট জমা দেন না। যখন দরকার হয় একবার সিআইডি দিয়ে ধরে নিয়ে যাবে, যখন দরকার হবে একবার ডিবি দিয়ে ধরে নিয়ে যাবে, যখন দরকার হবে আমার নামে আরো 2টা ট্যাগ লাগানো যাবে যে উনি তো বাজে লোক, মার্ডার করছে। আমাকে মার্ডার করছি বলে কি আমি আপনার মতো মানুষের সামনে এসে এরকম সুন্দরভাবে কথা বলে চলে যেতে পারবো? আমি মার্ডার কেসে, আর মার্ডার কেসে যদি আমি বেনিফিটারি হই তাহলে তো আমি নাম করা সন্ত্রাসী হব, আমার তো অনেক টাকা থাকবে, আমি মাফিয়া হব। তাহলে তো আমার এই সাধারণ জীবনযাপন করে চাকরি করার দরকার নেই।
ওয়াই শুড আই ডু দি সার্ভিস? আমি যদি মার্ডার করতেই পারি, আর আমি যে চাঁদাবাজি করতে পারি, এইটা সাধারণ মানুষের সাইকোলজিতে আসে না কেন? যে একটা মিলিটারি অফিসারকে যখনই এরকম একটা ট্যাগ দেওয়া হয়, তাহলে এই ট্যাগ দেওয়ার পিছনে কারণটা কোথায়? এইবারের যদি বিডিআর এর 5ই আগস্টের পরে বলেন, সেই 5ই আগস্টের পরেও আমার নামে একটা চাঁদাবাজি মামলা করলো ওই শাহরিয়ার একই ব্যক্তি। কেন? কারণটা হচ্ছে আমি একটা কমপ্লেন করলাম দুদকে, তো দুদকে আমাকে ডাকলো, ডেকে বললো যে এটার এগেনস্টে আপনার প্রমাণপত্র। তো আমি প্রমাণপত্র নিয়ে গেলাম, তো প্রমাণপত্র দেখে ওনারা বুঝতেছে যে এই লোকটা এক্সপার্ট, আমি কন্ট্রাক্ট ম্যানেজমেন্টে এক্সপার্ট, আমি যেহেতু সোলারের প্রজেক্ট করি আমি এক্সপার্ট, আমি বিভিন্নভাবে এক্সপার্টাইজ যেহেতু গ্রহণ করেছি। তো ওনারা কি করলেন, ফট করে নিয়ে যে ওই জিনিসটাকে আমাকে বললেন যে ঠিক আছে আমাদেরকে হেল্প করেন। তাহলে আমি হেল্প করতে চাইলাম, বিকজ আমি তো এই কাজই করে আসতেছি। তো আমি দুদকের সাথে চিঠিপত্র দিয়ে কিভাবে কোন ডকুমেন্ট চাইতে হবে, কিভাবে মানে অ্যাসেসমেন্ট করতে হবে, এই জিনিসগুলো ওনাদেরকে হেল্প করলাম। হেল্প করার পরে কি দাঁড়ালো হচ্ছে যে দুদিন পরে কালবেলা নামে একটা পত্রিকা আছে, যে আমাকে চাঁদাবাজ বহুরূপী মাহাদি নাম দিয়ে একটা পত্রিকায় ছাপাই দিল যে আমি বাংলাদেশে চাঁদাবাজি করতেছি, বিভিন্ন দুদকের নাম দিয়ে, ডিজিএফ এর নাম দিয়ে বিভিন্ন জায়গা থেকে আমি নাকি অর্থ উত্তোলন করতেছি। আমার কথা হলো ভাই প্রমাণ দেন না, স্পেসিফিক প্রমাণ দেন যে কোথায় চাঁদাবাজি করেছি। আর আমার খতিয়ান তো খুব পরিষ্কার, আমার কয় টাকা কোথায় কি আছে না আছে এটা দেখার জন্য তো মানে আপনাকে অন্য কোথাও যাওয়ার দরকার নেই, আমি নিজেই তো আপনাকে দিয়ে দিচ্ছি। দরকার হলে আপনি ইনভেস্টিগেশন করেন আমার নামে, সেটা না করে একটা মানুষকে ট্যাগ দেয়া যে চাঁদাবাজ, এইটা এক ধরনের নতুন মানে প্রোটোকল তৈরি হয়েছে। সেটা হচ্ছে যেই কথা বলবে 5ই আগস্টের পরে যেটা শুরু হয়েছে তাকে দামাই দিতে হবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ওই ইন্ডিয়ার মদতপুষ্ট সিস্টেমটা এখনো যায় নাই, এবং এই সিস্টেমে আমি সবচেয়ে বেশি দায়ী করব সেনাবাহিনীকে না, সবচেয়ে বেশি দায়ী করব হচ্ছে ব্যুরোক্রেটসদেরকে। আপনি কি আজ পর্যন্ত দুদকের কোনো মামলায় শুনেছেন যে বেগম পাড়ার কোনো সম্পত্তি ক্রয় করা হয়েছে? আপনি কয় টাকা ধরেন সে মানে যত টাকার অঙ্কে দেখেন, একটা মন্ত্রীর নাম শুনেছেন যে 100টা বাড়ি কিনছে বা 200টা বাড়ি কিনছে ইউকেতে? হোয়াট অ্যাবাউট দিস ব্যুরোক্রেটস? তারা কতগুলো বাড়ি কিনছে এটার কোনো লিস্ট তালিকা কোথাও দেখেছেন? দেখেন নাই। তার মানে হচ্ছে এই আরেকটা মানে জাতির জন্য আমাদের একটা বোঝা, সেটা হচ্ছে এই ব্যুরোক্রেটসরা পুরো সিস্টেমটাকে কলাপস করে দিয়ে রাখছে যাতে আমাদের প্রফেসর ইউনূস সাহেব কোনো কাজ করতে না পারেন। এই নেতা যেন নেতা না হন, ওনাদের ওই নেতা লাগবে যে নেতা দিয়ে ওনারা চুরি করতে পারবেন। এই যে চুরি করার জন্য যে নেতা বসানো, এই যে সিস্টেমটা এখন চলতেছে 5ই আগস্টের পরে। 5ই আগস্টের পরে যদি কোনো লোকের কোয়ালিফিকেশন থাকতো যে এই দেশে কোনো উপদেষ্টা হবে বা কোনো ধরনের হবে, তার প্রথম ক্রাইটেরিয়া থাকা উচিত ছিল সে দেশপ্রেমিক কিনা। নাম্বার 1 প্রেমিক হচ্ছে সে বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের জন্য কিছু করবে কিনা। দ্বিতীয় কোয়ালিফিকেশন হচ্ছে যে সে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে পারবে কিনা। মাজা ভাঙা মানে অথর্ব লোককে দিয়ে তো আপনি অন্যায় বন্ধ করতে পারেন না, কারণ অন্যায় যে করে ও তো অনেক মানে দুষ্ট চক্রের লোক হবে, অনেক বুদ্ধিমান লোক হবে, এটাই তো স্বাভাবিক। ও তো ওইভাবেই জিনিসটাকে সাজাবে। তো আপনি দেখান কোন লোকটাকে আপনি দিয়ে পানিশমেন্ট দিতে আছে, আপনি কি কি রিফর্ম করতে পারছেন, কি কি রিফর্মের ইয়ে করতে পারছেন। একটা বিডিআর হত্যার বিচার করতে পারবেন না, কারণ আপনি বিচার নিয়ে আগাইতেই পারতেছেন না। কারণ হচ্ছে যে কারণ আপনি যাদেরকে নিয়ে কাজ করতেছেন, আপনার আশপাশে যে বলয়ের আপনার সিস্টেমে সবগুলো তো ওই যে ব্যুরোক্রেট দিয়ে বসানো লোক, এবং এই ব্যুরোক্রেটদের ধর্ম একটা, সেটা হচ্ছে স্বার্থ, ব্যক্তি স্বার্থ। এরা স্বার্থর ব্যতীত কোনো কিছু জানে না। এদের কোনো দেশপ্রেম বলে কিছু আছে বলে আমি দেখি না। কারণ কেন দেখি না? কারণ হচ্ছে দেশপ্রেম তো ইনস্টিটিউশনে আপনাকে আর্মিতে এই 17 সালে আমাদের মধ্যে যেমন এনক্রিপ্টেড করে দেওয়া হয়, তাদের ইনস্টিটিউশনে কি কি কোর্স আছে যে লিডারশিপ শেখানো হচ্ছে, তাদেরকে কি কি কোর্স আছে যে তাদেরকে দেশপ্রেমিক শেখানো হচ্ছে, তাদের প্রতি বছরের যে রিপোর্টটা তৈরি হয় সেই রিপোর্টে কি কোনো কলাম আছে যে সে দেশপ্রেমের জন্য কি করেছে, দেশপ্রেমের না করার ফলে তার কি মাইনাস মার্কিং হবে? এই সিস্টেম কি আপনি রাখছেন? তার মানে হচ্ছে এদেরকেও এক ধরনের বলয়ের মধ্যে রাখা আছে, শুধু বেনিফিশিয়ারি বলয়। তো এই বেনিফিশিয়ারি বলয়টা হচ্ছে কি আমাদের ব্যুরোক্রেসি সিস্টেমটাকে পুরো কলাপস করে রাখছে। 5ই আগস্টের পরে আমার মতো লোকের এই 5 টাকা কেস তুলতে কয় মিনিট লাগে, কিন্তু এইটাকে আমাদেরকে যে আমরা যারা মানে এই যে গত 16-17 বছর ধরে ভিকটিম হচ্ছি, আমরা যারা যুদ্ধ করতেছি সেই প্রথম দিন থেকে, আমরা শুধুমাত্র জুলাইতে উদ্বোধন করতেছি, আমরা তো সেই লোক না। আমার কাজটাই ছিল সভরেনিটি দেওয়া, সো আমি আমার কাজটাই করেছি, আমি তো কোনো অতিরিক্ত কাজ করতে যাইনি। হ্যাঁ, তারপরে রিটায়ারমেন্ট লাইফের উপরে যে সকল চ্যালেঞ্জগুলো নিয়েছি, আমি মনে করি আমার যেহেতু ওই নলেজ ছিল, আমার যেহেতু ওই জায়গাটায় যোগ্যতা ছিল, আমার এটা করা উচিত, এবং সেই কারণে আমি করছি। সেই করাটাকে তো আমি অন্যায় দেখি না,
এটা আমার জায়গায় অন্য কেউ হলেও করতো। করার জন্য যে আমি সাফারেন্সটা করলাম সেইটা দূর করার দায়িত্ব কি এই বিপ্লবী সরকারের ছিল না? তো আমাদের মতো লোককে তো ওনারা রেকগনাইজই করেন না। আমাদেরকে কোথাও কি আজকে কোনো ফোরামে আপনি শুনেছেন যে আর্মি যে সকল মিলিটারি অফিসার আছে রাওয়াতে তারা ডাক দিচ্ছে, রাওয়ার যে প্রেসিডেন্ট সে উল্টা আমাদের পিছনে পাল্লা লেগে থাকে। কারণ হচ্ছে ওনার তো বেনিফিট হচ্ছে উনি বেনিফিট হবে, উনি কালকে বিএনপি থেকে এমপি দাঁড়াইছে, ওনার দরকার হচ্ছে উনি এমপিশিপ হবে। উনি কি আমাদেরকে রিপ্রেজেন্ট করে না? তো যেহেতু উনি আমাদেরকে রিপ্রেজেন্ট করে না, আমাদের কথাগুলো কে বলে? আমাদের কথাগুলো এই আপনার মতো দুই একজন ডিজিটাল মিডিয়া ছাড়া আর কেউ বলতেছে না। আসলে এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা হচ্ছে এইগুলো মানুষ আসলে এগুলো শুধু শুনতেছে, এর হচ্ছে কিছুক্ষণ পরে উফ ও সরি আর কি হবে, হতাশা হয়ে যাচ্ছে। প্রতিদিন হতাশা। 240টা বাচ্চাকে আগুনে পুড়ে গেছে, এই হতাশাটা চোখে আঙ্গুল দিয়ে আপনাকে দেখা যাচ্ছে যে আপনি একটা হতাশ জাতি। আপনাদেরকে প্রমাণ করানো হচ্ছে যে ভয়ঙ্কর কিছু হয়, শুধু ভয়ঙ্কর ইনসিডেন্টগুলো ঘটানো হচ্ছে। ভয়ঙ্কর ইনসিডেন্ট দিয়ে আপনাকে আবার ভয় পাওয়ানো হচ্ছে। ওই সেই আগের গুম খুন যেমন ভয় পাইতেন, মোবাইলে একজন আরেকজনের সাথে কথা বলতে পারতেন না কারণ এনটিএমসির যে কেউ শুনতেছে, ওই সেম জিনিস আবার ফেরত নিয়ে আসা হচ্ছে যাতে আপনি আবার সেই আগের জায়গায় সেই ইন্ডিয়ার তাবেদার হয়ে নমস্কার দিয়ে আপনি তাদেরকে দরজা খুলে দিয়ে বলবেন যে হ্যাঁ ভাই তুমি যা ইচ্ছা নিয়ে যাও। এটা করতে গেলে লাস্টলি বাকি আছে আমাদের মতো মানুষজনকে। আপনি 5ই আগস্টের পরে যে সরকার হয়েছে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আপনি আমাদেরকে আর পাবেন না, আমরা তো সবাই মারা যাবো। বিডিআর তো একটা কমিশন হয়েছে এবং তারা অলরেডি 3 মাস পার করেছে, আরো 3 মাস বাড়িয়েছে। তারা বিচার নিশ্চিত করবে এরকমই তাদের একটা মানে সরকার থেকে তাদেরকে বলা। তো আপনি কি মনে করেন এত ইনসিডেন্ট এত কিছু আপনি বুঝতেছেন, দেখেছেন নিজ চোখে, আপনি কি মনে করছেন বিডিআর বিচার কি হবে? দেখেন বিচার যেহেতু ওনারা ঘোষণা করেন, আমি আকবরায় কিছু বলাটাকে বলবেন যে উনি তো আকবরায় বলছে, আমরা তো একটু এখনো তো কিছু বলি নাই, তার মানে এটা হচ্ছে ঝুলে থাকবে। প্রথম কথা হচ্ছে এটা ঝুলায় রাখবে, ইলেকশন মেকানিজম পর্যন্ত এটাকে ঝুলন্ত অবস্থায় থাকবে। যেটা আমরা খুব দ্রুত চাইছিলাম সেই দ্রুতটা আর হবে না, এটা হচ্ছে আমি প্রথমে বুঝে গেছি। এটাকে ঝুলায় রেখে এটাকে মানে এটার ইম্পর্টেন্সটা কমানো হবে। এখন যেমন এটাই আমাদের কাছে যেমন মানে বোঝাই যাচ্ছিল যদি বিডিআর এর হত্যার সঠিক বিচার হয় তাহলে অনেকগুলো বিচার করার আর দরকার নাই, কারণ এখানেই মূল জিনিসটা বেরোয় আসতেছে। সেটা হচ্ছে ইন্টারেস্টেড গ্রুপটা কারা আমাদের দেশে এরকম ঘটনা ঘটায়, এই ধরনের সরকারকে রেখে এই বেনিফিটটা নিচ্ছে। ইটস এ র ইন্টিগ্রেটেড, কারণ তাদের আমাদের দেশের প্রতি তাদের এই অধিকার বোধ, জিওগ্রাফিক্যাল প্রেশারটা তারা রেখে দিতে চায় এবং এইটাকে কাউন্টার করতে পারে সেটা মাত্র একটা মাত্র অর্গানাইজেশন প্রথমে দাঁড়াতে পারে, সেটা হচ্ছে সেনাবাহিনী। এবং সেনাবাহিনীর কাজই এইটা, তাকে তৈরি করা হয়েছে এটার জন্য। কিন্তু সেইখানে যদি কম্প্রোমাইজড হয়ে যায় তাহলে এটা আর হবে না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যারা এই দায়িত্বটা নিয়েছেন তারা যদি সঠিকভাবে না করেন, আমি মনে করব যে আল্লাহ তাআলা তাদেরকে পানিশমেন্ট দিবে। আমি তাদেরকে আল্লাহ তাআলার কাছে বলে গেলাম যে আল্লাহ যেন তাদেরকে পানিশমেন্ট দেয়, তাদের জন্য এই ভয় থাকে যে আল্লাহ তাদেরকে পানিশমেন্ট দিবে। কারণ ওই লোকগুলো মারা গেছে নিছক, তাদের কোনো অপরাধ ছিল না। 57 জন অফিসারের কোনো প্রমাণ দেখাতে পারবেন যে সে এই অপরাধের কারণে তার জঘন্যতা হয়েছে? ওই জায়গায় তো আমিও থাকতে পারতাম, ওই জায়গায় তো বর্তমানের যে চিফ আছে উনিও থাকতে পারতেন। তো উনি যদি মারা যেতেন, আমি যদি মারা যেতাম, আমি কি ক্লেম করতে পারতাম আমি কেন মরে গেছি? আপনি ক্লেম বলতে পারবেন? তাহলে মানে হচ্ছে যে আমরা যে কেউ হলে ওই জায়গায় মারা যেতে পারতাম। এইরকম নিছক চাকরির কারণে আমার মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমি ওই চাকরি করবো কেন? তো বাংলাদেশে তো আর কেউ কোনো একটা ইয়ং ছেলে আর জীবনে কোনোদিন সেনাবাহিনীতে জয়েন করতে চাইবে না, এয়ারফোর্সে জয়েন করতে পারবে না, চাইবে না, যে এয়ারফোর্সের প্লেন খসে পড়ে যাবে। তার মানে হচ্ছে জাতিগতভাবে আপনাকে ট্রমাটাইজ করে দেওয়া হচ্ছে যে আপনি দুর্বল, আপনি সবল কখনোই ছিলেন না, আপনি সবল হবে না। এই বিচারটা আমাদের জাতিগত ডিমান্ড। কারণ আপনাকে এটা ভুলে যান সেনাবাহিনীর জন্য, ভুলে যান কোনো, এটা আপনার জন্য দরকার। কারণ আপনি আপনার পরবর্তী জেনারেশনকে যদি আপনি একটা দেশ দিয়ে যেতে চান, আপনি যদি এই দেশের জন্য এই মাটিটাকে রেজিস্টার্ড করে রেখে দিতে চান যে এটা আপনার, তাহলে আপনাকে বিচার করতেই হবে। আর যদি এই বিচার না করেন, অন্য সব বিচার বাদ দেন, আমি মনে করি যে আমি নিজে মারা যাবো। কারণ আমার আর বেঁচে থাকার কোনো রাস্তা তো নাই, কারণ এই বিচারটা যদি না হয়। কারণ এই বিচারের জন্য যদি আমি আন্দোলন করতে করতেই যে জায়গায় চলে গেছি, এই বিচারটা যদি না হয় তার মানে তো কনফার্ম বোঝা যাচ্ছে যে আমাকে কম্প্রোমাইজ হতে হচ্ছে, আমি নিজে বাঁচবো না। তা আমার নিজের জীবন রেখে আমি আপনাকে বলতেছি এই বিচারটা হতে হবে। আর এই বিচারটাকে যদি ওনারা কোনো রকমের 9-6 করে যদি এই বিচারের একটা রায় দিয়ে দেন, যেমন ধরেন যদি বললো যে হ্যাঁ এরকম একটা কিছু সৈনিকের দূরদর্শীদের হয়ে একটা নাটক ড্রামা দিয়ে দিল, তাহলে ওই যে বললাম যে ড্রামার সাথে জড়িত আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে সঠিক বিচার করবেন এবং তাদেরকে এইরকম কষ্ট দিয়ে মারবেন যে এরকম বিডিআর ওই 57টা অফিসার কষ্ট নিয়ে মারা গেছে। তাদের প্রত্যেকটা পরিবারের সদস্য যে পরিমাণ কষ্ট পাইছে, প্রত্যেকটা লোকের ওই পাপ তার গায়ে লাগবে।
কনফার্ম থাকেন। এবং আমার বিশ্বাস মানে আপনারা সবাই দেখে যাবেন যে এই লোকগুলো, এই যে কয়জন লোক যারা এই বিচারের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছে, তারা যদি সঠিক বিচারটা না করে, দে উইল বি অলসো পানিশড বাই অলমাইটি আল্লাহ। এবং আমি আল্লাহর কাছে নিজে আপনাদের মাধ্যমে চেয়ে গেলাম যে ওই লোকগুলোরও যেন পানিশমেন্ট হয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানলেন অবসরপ্রাপ্ত মেজর শেখ মেহেদীর জীবন যুদ্ধের কথা। আমরা চাই সততার জয় হোক, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে জিতুক তিনি, জিতে যাক বাংলাদেশ। যারা স্বাধীন মিডিয়া নিয়মিত দেখছেন তাদের জানাই কৃতজ্ঞতা, আর যারা নতুন আসছেন তাদের জানাই স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে আছেন বলেই আমরা কাজ করার উৎসাহ পাচ্ছি। তাই স্বাধীন মিডিয়ার সাথে আপনারা থাকুন। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে আপনার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্টদের সাথে কন্টেন্টগুলো শেয়ার করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।